আজকের গল্প ধর্ষকের পক্ষের উকিল, কলমে শ্রাবন্তী মিস্ত্রি। বৃদ্ধ বয়সে মৃগাঙ্কবাবু আজ বড় অসহায় বোধ করেন। বাড়ি, গাড়ি, টাকা পয়সা সব থেকেও যেন শান্তি নেই তার জীবনে। এক সময়কার দুধে উকিল তিনি। কত বড় বড় কেস লড়েছেন, নামডাকও মন্দ ছিল না। তার সাথে বদনামটাও ছিল, সেটা তার লোভের জন্যেই অবশ্য। স্ত্রী গত হয়েছে বেশ কয়েক বছর আগে। একমাত্র মেয়েটাও চলে গেছে দুনিয়া ছেড়ে। সম্বল বলতে ওই একমাত্র নাতনি মুন্নি। মা হারা মেয়েটা মৃগাঙ্কবাবুর প্রাণ। সারাদিন কেটে যায় নাতনির সাথে গল্প করে, খেলা করে। তারপর মুন্নি এসে গুটিসুটি হয়ে শুয়ে পড়ে তার দাদু ভাইয়ের কাছে। মাথায় হাত বুলিয়ে পরম মমতায় ঘুম পাড়িয়ে দেন মুন্নিকে তিনি। তখন খুব মনে পড়ে একমাত্র প্রিয়াঙ্কার মুখটা। ছোটবেলায় ঠিক এভাবেই মৃগাঙ্কবাবু ঘুম পাড়াতেন মেয়েকে। মাঝে মাঝে মনে হয় প্রিয়াঙ্কার মৃত্যুর জন্য তিনি নিজেই দায়ী। ওর মা বেঁচে থাকলে হয়তো মেয়েটা আজ সন্তান নিয়ে আনন্দে বাঁচতে পারত। বেশ সুখে ছিলেন আনন্দী দেবী, স্বামী, সংসার, সন্তান নিয়ে। একদিন মেয়ের সাথে বসে টিভিতে খবর দেখে চমকে উঠলেন আনন্দী দেবী। স্কুল পড়ুয়া একটা ছোট্ট মেয়েকে ধর্ষণ করা হয়েছে। মনটা ভারী হয়ে গেল খবরটা দেখে। মেয়েটার বাঁচার আশা নেই, এমনটাই দেখাচ্ছে টিভিতে। মৃগাঙ্কবাবু বাড়িতে কথাবার্তা তেমন বলতেন না। আনন্দী দেবী খাবার টেবিলে বসে প্রসঙ্গটা তুলতেই এড়িয়ে গেলেন তিনি। কয়েকদিন পরেই টিভিতে স্বামীর নাম শুনে আনন্দী দেবী আর প্রিয়াঙ্কা হতবাক। তার বাবা কিনা একজন ধর্ষকদের পক্ষের উকিল। যে পশুগুলো একটা তরতাজা প্রাণকে বাঁচতে দেয়নি, পশুর মতো ছিঁড়ে ছিঁড়ে উপভোগ করেছে ওই কচি শরীরটা। তারপর রক্তাক্ত নিসার দেহটা ছুঁড়ে ফেলে দিয়েছে। তাদেরকেই শাস্তির হাত থেকে বাঁচাতে চাইছে তারই বাবা। এটা ভেবেই প্রিয়াঙ্কা কাঁদতে শুরু করলো। মৃগাঙ্কবাবু বাড়িতে ফিরতেই স্ত্রী আনন্দী দেবী স্বামীকে অনেক বোঝালেন। বললেন, তোমার ঘরেও তো একটা মেয়ে আছে, তার সাথে যদি এমনটা হতো কি করতে? মৃগাঙ্কবাবুর চোখে তখন টাকার নেশা। স্ত্রীকে থামিয়ে দিয়ে বললেন, এই কেসটা লড়লে কত টাকা পাবো জানো? ওই টাকাতে আমার বাংলো, বাড়ি, দামি গাড়ি সব হবে। আর মেয়েটাকে অনেক ধুমধাম করে বিয়ে দিতে পারবো। আনন্দী দেবী অসহায়ের মতো তাকালেন স্বামীর দিকে। বললেন, একটি মেয়ের যন্ত্রণার বিচারের পরিবর্তে তুমি নিজের সুখ কিনছ, কিন্তু এই সুখ তুমি ভোগ করতে পারবে না। আনন্দী দেবীর কথাটা অক্ষরে অক্ষরে মিলে গেছে আজ। কয়েকদিনের মধ্যেই সারা পাড়ায় রটে গেছে খবরটা। রাস্তা দিয়ে হেঁটে গেলে প্রিয়াঙ্কা শোনে পাড়ার লোক বলছে, এর বাবাই তো ধর্ষকদের পক্ষের উকিল। ছি ছি। প্রিয়াঙ্কার চোখে জল আসে। সে যে কখনো চায়নি এমনটা, অথচ প্রায়ই খবরের কাগজে, টিভিতে শোনে তার বাবাও বলে চলে ওই মেয়েটার দোষের কথা। সমালোচনা করে মেয়েদের পোশাক নিয়ে। কয়েক মাসের মধ্যে ওরা ওদের নতুন বাংলোতে চলে গেল। কিন্তু ভীষণ একা হয়ে গেছে প্রিয়াঙ্কা। ওকে দেখলে সবাই কেমনভাবে তাকায় ওর দিকে। নিজেকে যেন প্রিয়াঙ্কার খুব অপরাধী বলে মনে হয়। তার বন্ধু বান্ধবদের থেকে নিজেকে গুটিয়ে রাখে সে। সারাদিন একা একাই কাটায়। দুশ্চিন্তায় আর মানসিক কষ্টে আনন্দী দেবী প্রায়ই অসুস্থ হয়ে পড়েন। একটা বছর পরেই মৃগাঙ্কবাবু বিয়ে দিলেন প্রিয়াঙ্কার, ধুমধাম করে বড়লোক পাত্রের সাথে। কিন্তু কয়েক মাসের মধ্যেই মারা গেলেন আনন্দী দেবী। সম্পূর্ণ একা হয়ে গেলেন মৃগাঙ্কবাবু। প্রিয়াঙ্কাও আর আসে না এ বাড়িতে। মা নেই, আর যেন ওর কোনো টান নেই
এ বাড়ির ওপর। মাঝে মাঝে মৃগাঙ্কবাবু এসে দেখা করে যান মেয়ের সাথে। বিয়ের 2 বছর পর মুন্নির জন্ম হয়। আস্তে আস্তে মুন্নি বড় হতে থাকে। এখন মৃগাঙ্কবাবুর বয়স হয়েছে, তেমন কেস্টেস নেন না আর। বাড়িতে থাকলে একাকিত্ব অনুভব করেন, তাই মাঝে মাঝে ঘুরতে যান পাহাড় বা সমুদ্রে। তখন মুন্নির বয়স সবে 2 বছর। দার্জিলিং বেড়াতে গেছিলেন মৃগাঙ্কবাবু। হঠাৎ খবর পেলেন প্রিয়াঙ্কা গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যা করার চেষ্টা করেছে। কিন্তু এই আত্মহত্যার কারণ খুঁজে পেলেন না মৃগাঙ্কবাবু। কখনো তো অভিযোগ করেনি সে শ্বশুরবাড়ির লোকেদের নিয়ে। সোজা পৌঁছলেন হাসপাতালে। গিয়ে মেয়ের পোড়া শরীরটা দেখে আঁতকে উঠলেন তিনি। মেয়ের সাথে কথা বলার সুযোগ পেলেন শেষবারের মতো। জানলেন বিয়ের পর থেকে ক্রমাগত অত্যাচার চালিয়ে গেছে তার শ্বশুরবাড়ির লোক। তারপর চেষ্টা করছে তাকে পুড়িয়ে মারার। মৃগাঙ্কবাবু করুণ মুখে বলেছেন, একবার বাবাকে জানাতে পারলি না মা? প্রিয়াঙ্কার শেষ কথাটা এখনো কানে বাজে। মেয়েটা বলেছিল, কাকে বলবো আমার দুঃখের কথা? যে মানুষটা একটা ছোট্ট মেয়ের ধর্ষণের যন্ত্রণা অনুভব করতে পারেনি, সে আমার কষ্ট কখনো বুঝবে না। সেদিন চোখে জল এসেছিল মৃগাঙ্ক উকিলের। প্রিয়াঙ্কাকে বাঁচানো যায়নি। প্রিয়াঙ্কার বয়ান থেকে শ্বশুরবাড়ির লোকজন শাস্তি পেয়েছে, আর মৃগাঙ্কবাবু নাতনিকে নিয়ে চলে এসেছেন নিজের কাছে। এখন মুন্নির 4 বছর বয়স। বাড়িতে লোক বলতে একজন আয়া যে মুন্নির দেখাশোনা করে, 2 জন ঠিকেঝি আর 2 জন সিকিউরিটি গার্ড। সবার সাথেই মুন্নির খুব ভালো সম্পর্ক। ছোট্ট মুন্নি সবার আদরের। মাঝে মাঝে দরকার থাকলে মৃগাঙ্কবাবু নাতনিকে আয়ার কাছে রেখে বেরোন আশেপাশে। তবে ঘন্টায় ঘন্টায় নাতনির খবর নিতে ভোলেন না। সেবার মৃগাঙ্কবাবু বেরিয়েছিলেন ব্যাংকের কাজে। বাড়িতে বলে গেলেন ফিরতে দেরি হবে। হঠাৎ করে আয়া মাসির ছেলে ফোন করে ডাকলো মাকে, তার কিছু টাকার দরকার। আয়া মাসি মুন্নিকে ঘুম পাড়িয়ে বেরোলো। বেরোনোর সময় বলে গেল সিকিউরিটি গার্ডকে, মুন্নি একা আছে, তারা যেন খেয়াল রাখে। তারা পারলে একবার দেখে আসতে। মৃগাঙ্কবাবু কাজ সেরে বাড়িতে ঢোকার মুখে দেখলেন সিকিউরিটি গার্ড 2 জন উধাও। বাংলোর মধ্যে ঢুকে দেখলেন আলমারির তালা ভাঙা, সারা ঘরময় জিনিসপত্র ছিটিয়ে। আর দেখলেন একপাশে পড়ে আছে তার আদরের রক্তাক্ত নাতনি, যন্ত্রণায় কুঁকড়ে। নাতনিকে নিয়ে ছুটলেন হাসপাতালে। মুন্নির অবস্থা সংকটজনক। আবার বিচার চলছে। সিকিউরিটি গার্ড 2 জন ধরা পড়েছে। মৃগাঙ্কবাবু ছলছল চোখে তাকিয়ে দেখলেন ওই 2 জন জানোয়ার যাদের জন্য মুনির এই অবস্থা, তাদের পক্ষেও উকিল দাঁড়িয়েছে। মৃগাঙ্কবাবুর আজ মনে হচ্ছে ওই ধর্ষকদের মতো ওই উকিলটাও অপরাধী, শিক্ষিত হয়েও। বিচার চলছে। বিপরীত পক্ষের উকিল চেঁচিয়ে বললেন, কি হে মৃগাঙ্কবাবু, একদিন তো আপনিও ধর্ষকদের পক্ষের উকিল ছিলেন। আজও নিশ্চয়ই আপনার মনে হয় দোষটা আপনার নাতনির কিংবা ওর ছোট পোশাকের, তাই না? একই আদালতে দাঁড়িয়ে আপনি একবার চেয়েছিলেন ধর্ষকদের শাস্তি মকুব করতে। আজ চাচ্ছেন আপনার নাতির ধর্ষণকারীদের শাস্তি দিতে। এমনটা কেন? আর কথা বলতে পারছে না মৃগাঙ্কবাবু। অপরাধবোধে কষ্টে আজ সব শক্তি তিনি হারিয়েছেন। আজ তিনি বুঝেছেন শুধু ধর্ষকরা নয়, ধর্ষকদের পক্ষের লোভী উকিলরাও সমানভাবে অপরাধী।
তারা হতে পারে শিক্ষিত, কিন্তু মানসিকতা ওই ধর্ষকদের মতোই। আজকের গল্পটি এখানেই সমাপ্ত। গল্পটি শুনে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে একটি লাইক করে পাশে থাকবেন।